আমাদের এবারের টপিকটা হচ্ছে রশিতে অবাধে চলতে পারে এমন বস্তু সংক্রান্ত। প্রথমেই আমরা আমাদের এই টপিকের যে হেডিংটা, এই ব্যাপারটা মূলত এটা দিয়ে কি মিন করতেছে, এটা দিয়ে আসলে কনটেক্সটটা কি বোঝাতে চাচ্ছে, সেই ব্যাপারটা প্রথমে একটু ক্লিয়ার হব। এখন এইটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা আমাদের ডে টু ডে লাইফের খুবই সিম্পল, খুবই কমন একটা এক্সাম্পলের হেল্প নিব। সেটা হচ্ছে আমরা রশিতে কাপড় শুকাতে দেই না, এই কাপড় শুকাতে দেওয়ার এক্সাম্পলটা আমরা নিব। তাহলে আমরা এইখানে মূলত যেই ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে এই অবাধে চলতে পারে, এই ব্যাপারটা দিয়ে কি মিন করতেছে। তো আমরা এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, তো আমরা আমাদের এই কাপড় শুকাতে দেওয়ার এক্সাম্পলটা বোঝার জন্য শুরুতেই আমরা একটা হরাইজন্টাল লাইন নেই বা একটা আনুভূমিক লাইন নেই। এই ধরে নিলাম এই হচ্ছে আমাদের আনুভূমিক লাইনটা। এখন এই আনুভূমিক লাইনের কেসে আমরা এই আনুভূমিক লাইনের দুই প্রান্তে আমাদের রশিটার দুইটা প্রান্ত বাঁধা আছে। তো এখন রশিটার দুই প্রান্ত যদি এইভাবে বাঁধা থাকে, তাহলে এইখানে কাপড় ঝুলাতে দেওয়ার আগে সাধারণত রশিটা যেভাবে থাকার কথা, একটু ঝুলে থাকার কথা, তাই না? টান টান থাকার কথা না। তো তখন সেটা কিভাবে থাকার কথা? এইভাবে মনে করো সেটা আছে, এইভাবে সেটা থাকার কথা থাকলো। এইবার আমরা এখানে কাপড় শুকাতে দেব। এখন কাপড় শুকাতে দেওয়ার কেসে আমরা ধরে নিচ্ছি যে কাপড় শুকাতে দেওয়ার কেসে আমরা ইউজ করব একটা হ্যাঙ্গারকে। হ্যাঙ্গার তো আমরা চিনি সবাই, তাই না? হ্যাঙ্গার হচ্ছে যেখানে মূলত যেটার উপরে কাপড়টা দিয়ে, ভেজা কাপড়টা দিয়ে ওটাতে ঝুলিয়ে দেওয়া হয়। ওটা আসলে হ্যাং করা বা ঝোলানোর কেসে ইউজ হয়, এই কারণে এটাকে হ্যাঙ্গার বলে। এখন এই যে হ্যাঙ্গার দিব, হ্যাঙ্গারের কেসে আমরা যদি হ্যাঙ্গার খেয়াল করি তাহলে দেখব যে হ্যাঙ্গারের একদম মাথায় বা শীর্ষের দিকে কি থাকে? একটা প্যাঁচানো প্রান্ত থাকে, তাই না? এরকম প্যাঁচানো একটা প্রান্ত থাকে, যাতে করে সেই জিনিসটা ওই রশির উপরে দিয়ে কি করে দেওয়া যায়, আলটিমেটলি সেখানে ফাঁসিয়ে দেওয়া যায় বা সেখানে সেই জিনিসটা স্টে করে। জিনিসটা অনেকটা এরকম যে এটা যদি রশি হয় তাহলে আমাদের হ্যাঙ্গারের মাথাটা এরকম থাকে, এরকম বাঁকানো কিছুটা প্যাঁচানো থাকে। এই প্যাঁচানো মাথাটা এখানে যদি আমরা দেই তাহলে কি হবে? সেখানে ফেসে গেল, এখানে স্টে করলো, এরকম আর কি ব্যাপারটা। এই যে স্টে করানোর ব্যাপারটা, এই কাজটাই আমরা এখানে এখন করাবো। এখন এইটা করানোর কেসে একটু দু একটা স্পেশাল ব্যাপার একটু মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ধরেই নিচ্ছি এই যে হ্যাঙ্গারটার কেসে, হ্যাঙ্গারটা এখানে দিয়ে রশির মধ্যে দিয়ে আলটিমেটলি ওর উপরে যে স্টে করাবো, এইটার কেসে এইখানে হ্যাঙ্গার এবং রশির এই যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটা হচ্ছে টোটালি ফ্রিকশনলেস বা ঘর্ষণহীন। অর্থাৎ তাদের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো ঘর্ষণ নাই। এখন ঘর্ষণ নাই মানে কি? মানে হচ্ছে এটা খুবই স্মুথলি ওর উপরে স্লাইড করতে পারবে। তুমি নিজে একটু চিন্তা করো, একটু সিমুলেট করার বা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি আমরা মাথায়, যে একটা রশি আছে, ওর উপরে আমাদের হ্যাঙ্গার দিয়ে একটা ভারী কাপড়, ধরে নিচ্ছি ভারী একটা কাপড়, ওর উপরে আমরা শুকাতে দেব। এখন শুকাতে দেওয়ার কেসে ওই হ্যাঙ্গারটা ওর উপরে যখন ফাঁসাই দিচ্ছি এখানে, তারপরে যখন ঝুলাই দিচ্ছি তখন কি হচ্ছে, ওই জিনিসটা ওই যে রশির সাথে সে সংস্পর্শে বা একটা কন্ট্যাক্টে আসতেছে, এই কন্ট্যাক্টটার মাঝে কোনো ফ্রিকশন নাই, কোনো ঘর্ষণ নাই। তাহলে কি হবে? খুবই স্মুথলি একদম স্লাইড করতে পারবে না, এরকম একটা সিনারিও এখানে চিন্তা করা হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? এখন তাহলে আমরা এক কাজ করলাম যে এইখানে আমরা হ্যাঙ্গারের ওই যে বাঁকানো মাথাটা, এর মাঝে ওই রশিটার অন্য প্রান্ত দিয়ে ফাঁসাই দিছি, যাতে করে এখন আমরা জাস্ট সিম্পলি এখানে রেখে এটাকে ছেড়ে দিব। জাস্ট রশিটা যদি এটা হয়ে থাকে, এইখানে হ্যাঙ্গারটা এইভাবে রেখে এইখানে আলটিমেটলি হ্যাঙ্গারের যে মাথাটা এটা এইভাবে রেখে জাস্ট ছেড়ে দিলাম, এটা ছেড়ে দিলাম সিম্পলি। এখন ছেড়ে দিলে কি হবে? একটু আমরা ভিজুয়ালাইজ করলে, মাথায় চিন্তা করলেই বুঝতে পারবো, যেহেতু একদম কন্ট্যাক্টটা টোটালি ফ্রিকশনলেস, তাহলে হবে কি? তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এইটা খুব স্মুথলি স্লাইড করে করে এই পাশে চলে যাবে, তারপরে এই পাশে আবার আসবে, একটু সুইং দিবে, সুইং দেওয়ার পরে একটা সময় গিয়ে কি হয়ে যাবে? একদম ঠিক রশির মাঝখানে গিয়ে সে স্টেবল হবে, তাই না? এখন স্টেবল হওয়ার কেসে ঘটনা যেটা হবে সেটা হচ্ছে এই যে যখন আমরা হ্যাঙ্গারে করে ওই ভারী কাপড়টা এখানে ঝুলিয়ে দিলাম, ঝুলাই দেওয়ার আগে তখন তো সে কি ছিল? রশিটা বেশ ঢিলা ছিল, তাই না? টান টান ছিল না। কিন্তু যখন আমরা নিজেরা যদি একটু চিন্তা করি যে এইখানে হ্যাঙ্গারের মধ্যে বেশ ভারী একটা কাপড় আমরা এখানে ঝুলাই দিছি, তখন কিন্তু ঝুলাই দেওয়ার পরে ও তো ঠিক রশির মাঝ বরাবর এসে স্টেবল হবে বা একটা সাম্যাবস্থা তৈরি করবে, তাই না? তারপরে কিন্তু রশির দুই প্রান্ত কি হয়ে যাবে? রশির দুই প্রান্ত টান টান হয়ে যাবে, তাই না? একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো। এখন এই যে এই ঘটনাটার মধ্যে আসলে যেটা হবে সেটা হচ্ছে এই যে রশিটা দুই পাশে টান টান হয়ে গেল ওই ভারী
কাপড়টা ঝুলাই দেওয়ার পরে, তাহলে আসলে কি হচ্ছে, রশির এই দুই প্রান্তে টান টান হয়ে যাওয়ার পরে এই পাশে রশির এই পোর্শনে একটা টান বল কাজ করবে, এই পোর্শনে আরেকটা টান বল কাজ করবে, এবং নিচের দিকে বস্তুটার, এই যে এই বস্তুটাকে ঝুলাই দিছি সেটার ওয়েট কাজ করবে বা ওর ওজন কাজ করবে, তাই না? তাহলে এখানে মূলত 3টা বল কাজ করে সাম্য অবস্থাটা তৈরি করতেছে, অর্থাৎ ওদের লব্ধিটা শূন্য হচ্ছে, লব্ধি শূন্য হয়েই তো সাম্য অবস্থা তৈরি হয়, তাই না? তো এইখানে তার মানে আমাদের পরবর্তী যে সিনারিওটা, ওইটা যদি আমরা একটু ড্র করার ট্রাই করি তাহলে কীরকম দাঁড়াবে একটু দেখি। এইখানে এই জিনিসটাকে আমরা এখানে রাখলাম, এটাকে টেনে নিলাম, জাস্ট ঠিক এইখানে আমরা ওর পরবর্তী অবস্থাটা দেখাবো। এখন পরবর্তী অবস্থা দেখানোর কেসে আমরা তো বলেই নিছি, বুঝেই গেছি যে ওকে একদম এইরকম সিনারিও হইলে ও আসলে কী করবে, একদম ঠিক মাঝের পয়েন্টে এসে স্টেবল হয়ে যাবে, অর্থাৎ সেখানে সাম্যাবস্থাটা তৈরি করবে, তাই না? তো ধরে নিলাম মাঝের পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা যদি মাঝের পয়েন্ট হয়ে থাকে তাহলে একদম ঠিক এই বরাবর নিচে এসে আসবে। আচ্ছা, তো আমরা একটু ডটেড লাইন ইউজ করি, এই মনে করো এটা ইউজ করব, তাহলে এটা যদি মাঝ বরাবর হয়ে থাকে তাহলে সে ঠিক এই বরাবর নিচে এইখানে এসে কি হওয়ার কথা, স্টেবল হওয়ার কথা। তো এইখানে এসে যদি সে স্টেবল হয় তাহলে ব্যাপারটা অনেকটা ধরে নিলাম এরকম দেখাবে, অনেকটা এরকম দেখাবে। আমরা এক কাজ করি, এইবার আবার স্ট্রেট লাইনে চলে যাই, ব্যাপারটা অনেকটা এরকম দেখাবে, এই গেল। আর এইখান থেকে বস্তুটা খাড়া নিচের দিকে আসে, বস্তুটা খাড়া নিচের দিকে আসে, আর আলটিমেটলি এইখানে বস্তুটা এরকমভাবে আসে, এর ঠিক খাড়া নিচে। আর এখানে এই বস্তুটার ওয়েটটা বোঝানোর জন্য এখানে বস্তুর একটা শেপ দিয়ে দিলাম, এই শেপের বস্তুটা এখানে ঝুলানো আছে, আর এটার ওয়েট হচ্ছে ডাব্লু, এটার ওয়েট হচ্ছে ডাব্লু। এই বরাবর রশির এই প্রান্তে টান হচ্ছে T1 এবং এই প্রান্তে টান হচ্ছে T2। এইরকম হচ্ছে সিনারিওটা। এটা হচ্ছে পরের সিনারিও, এটা হচ্ছে ইনিশিয়াল বা আগের সিনারিও। থাকলো এই যে সিনারিওর কেসে এখন আমরা যাব যে এই যে এই পুরো ব্যাপারটা, এই সিনারিওটা যদি পুরোটা আমরা বুঝে যাই, এটা যদি ভিজুয়ালাইজ করতে পারি ঠিকঠাক, তাহলে এখন আমরা যাব এই যে এখানে বলা হয়েছিল রশিতে অবাধে চলতে পারে। এখানে মূলত এই অবাধে, এই মেইন ওয়ার্ডটা দিয়ে মেইনলি কি বোঝানো হচ্ছে, অবাধে মানে হচ্ছে বাধাহীনভাবে। এইখানে দেখো তো আলটিমেটলি আমরা এই যে এই ভারী বস্তুটা এখানে ঝুলাই দিছিলাম, এখানে কি কোথাও রশির মধ্যে এই জায়গাটায় আমরা গিট দিয়ে একদম ঠিক বেঁধে ফিক্স করে দিয়ে, ওর পজিশনটা ফিক্স করে দিয়ে এইখানে ভারী বস্তুটা ঝুলাই দিছিলাম? উত্তর হচ্ছে না, এখানে কিন্তু আমরা সেটা করিনি। তার মানে বস্তুটার কেসে যেই বস্তুটাকে আমরা রশিতে ঝুলাই দিছিলাম তার ওই লিবার্টিটা ছিল, তার ওই স্বাধীনতাটা ছিল। কোন স্বাধীনতা? সে বাধাহীনভাবে ওর উপরে স্লাইড করতে পারবে, তাই না? এই যে এই স্বাধীনতাটা তার ছিল। এই ধরনের বস্তু নিয়ে যখন আমরা কাজ করতেছি, যখন ওর পজিশনটা ফিক্সড না, ও কি করতে পারে, ফ্রিলি মুভ করতে পারে, এই স্বাধীনতা তার আছে ওই রশির উপরে, এবং সেটা মুভিংটা কিভাবে হচ্ছে, ঘর্ষণহীনভাবে হচ্ছে, বুঝছি? ওর মাঝে কোনো ফ্রিকশন নাই, কোনো ঘর্ষণ এদের কন্ট্যাক্টের মধ্যে নাই। এই ধরনের ঘটনার কেসে এইটাকে আমরা নাম দিচ্ছি রশিতে অবাধে চলতে পারে এমন বস্তু সংক্রান্ত সমস্যা, বুঝছি? তাহলে এখানে অবাধে চলতে পারা বলতে মূলত কি মিন করতেছে, ওই ফ্রিলি একদম স্লাইড করতে পারার যে ব্যাপারটা, ওই অ্যাসপেক্টটা বা ওই পয়েন্টটাকে মিন করা হচ্ছে, বুঝছি? এখন কথা হচ্ছে এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইখানে যেমন আপনি বললেন যে আচ্ছা অবাধে মুভ করতে পারে এরকম বস্তু বোঝানো হচ্ছে, তো এই পয়েন্টটা টোটালি বুঝছি আমি, একদম সিম্পল জিনিস বুঝা গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা এই যে অবাধে যদি চলতে না পারে, অর্থাৎ এখানে যদি আমরা কোথাও গিট বেঁধে দিই, একদম জাস্ট বেঁধে দিছি, ওকে গিট দিয়ে ওখানেই রেখে দিছি, তাহলে গিট বেঁধে দিলে তখন তো ওর পজিশনটা চেঞ্জ হবে না, এই জায়গায় সে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করতে হবে তাকে। এই টপিকটাও কি আমরা পড়বো? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাই কিন্তু আমরা এর পরের টপিকে পড়বো। এই টপিকটাতে আমরা পড়তেছি বা এই টপিকটাতে আমরা এমন সব বস্তু নিয়ে আলোচনা করতেছি যারা ওই ফ্রিলি মুভ করতে পারার যাদের লিবার্টি আমরা দিব। এর পরের টপিকে আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করব যেখানে গিট দেওয়া বস্তু থাকবে, বোঝা গেছে? ওকে, তাহলে এখানে এই অবাধের পয়েন্টটা দিয়ে মূলত কি মিন করছে সেই জিনিসটা আমি বলে ফেলছি। এখন কথা হচ্ছে এই সিনারিওটা যদি আমরা টোটালি একদম ক্লিয়ারলি বুঝে যাই, বেশ সিম্পল সিনারিও, কিন্তু আমাদের ডে টু ডে লাইফে আমরা এই ধরনের সিনারিও অবশ্যই ফেস করছি। এই সিম্পল সিনারিওটা যদি বুঝে যাই তাহলে আমাদের প্রবলেমের যে কনটেক্সটটা, যে বেসিক লেআউটটা, কোন সিনারিওতে ঘটনাটা ঘটতেছে সেইটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এইবার এইখান থেকে আমরা পিকিং পয়েন্টটা নিব যে আচ্ছা এইখানে সিনারিও তো বুঝলাম, কিন্তু আমাদের এইটার উপরে বেস করে যখন আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দিবে তখন আসলে আমাদের এইখান থেকে কোন কোন পয়েন্টগুলো পিক করতে হবে যেটা আমাদের ওখানে হেল্প করবে। প্রথম
সর্বপ্রথম এবং সর্বপ্রধান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পিকিং পয়েন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পিকিং পয়েন্ট এখানকার, সেটা হচ্ছে এই ধরনের যখনই তোমাকে অবাধে চলতে পারা, একদম ফ্রিলি স্লাইড করতে পারবে এরকম অবজেক্ট দিবে, এই ধরনের সিনারিও দেওয়ার সাথে সাথেই তোমাকে বুঝে নিতে হবে যে এইখানে আসলে এই যে রশিতে তারা ফ্রিলি স্লাইড করতে পারবে, এই রশির সব পোর্শনের টান সেম হবে। কি বললাম? এই রশির সব পোর্শনে টান কি হবে? সেম হবে। যেমন এইখানে কয়টা পোর্শন তৈরি হয়েছে? এখানে 2টা পোর্শন তৈরি হয়েছে, এই পাশে একটা পোর্শন, এই পাশে একটা পোর্শন। এইখানে অবশ্যই যদি সে সাম্যাবস্থা তৈরি করে এবং ঘর্ষণহীন থেকে সাম্যাবস্থা তৈরি করে ফ্রিলি স্লাইডিং অবস্থায়, তাহলে অবশ্যই কি হইতে হবে? রশির এই পোর্শনের টান এবং ওই পোর্শনের টান T1 আর T2 পরস্পর সেম হইতে হবে, হইতেই হবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই ধরনের প্রবলেমের কেস। তাহলে এইটা হচ্ছে, এই পয়েন্টটা আমরা নোট ডাউন করে ফেললাম, এইটা আমাদের ফার্স্ট পিকিং পয়েন্ট। সেকেন্ড আর একটা পিকিং পয়েন্ট আছে যেটা অলরেডি আমরা বুঝেই গেছি, সেটা হচ্ছে কি, যখন এখানে 3টা বল মিলে এই ধরনের সিনারিওতে সাম্যাবস্থাটা তৈরি করবে, অর্থাৎ জাস্ট ওই বস্তুটার ওয়েট এটা খাড়ার নিচের দিকে কাজ করতেছে, আর রশির এই প্রান্তের টান, এই পোর্শনটার, আর এই পোর্শনটার টান, এই 3টা বল, এইখানে টান বল, এখানে টান বল, আর এখানকার ওয়েট, এরকম 3টা জাস্ট বল মিলে সাম্যাবস্থাটা এই ধরনের সিনারিওতে যখন তৈরি করবে, তখন আসলে কি হবে? তখন আসলে খুব সিম্পলি এইটা রশির ঠিক মধ্যবিন্দুতেই ঝুলবে, যদি আমরা ওকে ফ্রিলি স্লাইড করার কি দেই, লিবার্টিটা বা স্বাধীনতাটা দেই। বুঝা গেছে? এটা তো এমনিতেই বুঝতে পারতেছি আমরা। তো এখানকার কেসে আসলে তখন কি হয়ে যাবে? তখন আসলে আমরা বুঝতে পারতেছি যে এটাকে যদি আমরা A, B আর C নাম দেই, তখন এই বাহু আর এই বাহু, এই 2টা বাহুর দৈর্ঘ্য সেম হয়ে যাবে, কারণ ওই যে রশির ঠিক মাঝ বরাবর সে করতেছে, স্টেই করতেছে। তো আলটিমেটলি এই যে তাহলে কি হয়ে যাবে? BC আর AC পরস্পর সমান হয়ে যাবে। কোন কেসে? কেসটা কিন্তু আমি বলে নিছি। তাহলে AC আর BC কি হয়ে যাবে? পরস্পর সমান হয়ে যাবে। এই সমান হওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এইখানে দেখো, এইখানে তো আলটিমেটলি তাহলে আমরা কি পাচ্ছি? একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি, তাই না? এই ত্রিভুজটা 2টা বাহু পরস্পর সমান। এখন এইটার সুবিধা হচ্ছে যে এইখানে সমদ্বিবাহু ত্রিভুজের কেসে কি হয়? সমান সমান বাহুর, আমরা জানি ত্রিভুজের কেসে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তার মানে কি হবে? এই যে এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এরা বাহু 2টা যেহেতু পরস্পর সমান, যার কারণে এই সমান বাহুগুলোর বিপরীত কোণ 2টাও পরস্পর কি হবে? সমান হবে। সিম্পল। এই যে এই সুবিধাটা আমরা এই কেসে পাবো, যে কোনো একটা কোণ দেওয়া থাকলে অন্য কোণটা তার সমান হবে। এইখানে এই ব্যাপারটা বুঝে গেলাম। এখন এইটা কখন সত্য? এইটার কেসে একটা ছোট্ট শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে এই যে লাইনটা, যেই লাইনটার উপরে এইখানে এই যে উপরে যে সাদা লাইনটা, যেই লাইনটার 2 প্রান্তে 2 মাথায় আমরা রশিটা বেঁধে দিছিলাম, ওই লাইনটা অবশ্যই কি হতে হবে? আনুভূমিক হতে হবে, তাই না? ওই লাইনটা নিজে ভূমির সমান্তরাল হতে হবে, তাহলেই আমাদের AC = BC হবে। আদারওয়াইজ তো হবে না। এটা তো খুব সহজে এমনিতেই তোমরা নিজেরাও বুঝতে পারো। কিভাবে? চিন্তা করো। এই সেম সেটআপটা, এই পুরো সেটআপটা এইখানে আলটিমেটলি এই জিনিসটার যেখানে একটা রশি ছিল ঝুলানো, তারপরে ওর মাঝে একটা হ্যাঙ্গার দিলাম ঘর্ষণহীনভাবে, একদম ঠিক মাঝ বরাবর এসে একটা সাম্যাবস্থা তৈরি করলো। এই সেম সেটআপটাকে আমি জাস্ট কি করছি বলতো? ধরে নিলাম এই যে উপরে যে একটা আমাদের স্টিক বা একটা লাঠি ছিল, যেই লাঠির 2 প্রান্তে আমি রশিটা বাঁধছি, এই লাঠিটাকে আমি এবার একটু বাঁকা করে দিলাম, একটু টিল্টেড করে দিলাম। এরকম ছিল আমার হাতের মতো একদম স্ট্রেট লাইন এই বরাবর, এটাকে আমি বাঁকা করলাম। তাহলে কি হবে? একটু নিজেই চিন্তা করে বলো তো কি হবে? সিম্পলি এইখানে এইটা বামে মুভ করবে, তাই না? তখন সিনারিওটা অনেকটা এরকম হবে দেখতে। আমি যদি একটু স্ট্রেট লাইন দিয়ে এঁকে বুঝাই, তখন এই যে এরকম মনে করো সিনারিওটা হয়ে গেল, তখন ব্যাপারটা কিন্তু এইরকম হয়ে যাবে। তখন কি আর আলটিমেটলি এই বাহু 2টা পরস্পর সমান থাকবে? সমান থাকবে না। খুব সিম্পল কমন সেন্সের জিনিস। এই জিনিসটাই হচ্ছে এটা শর্ত। তাহলে কখন সমান থাকবে? অবশ্যই এই লাইনটাকে কি হতে হবে? আনুভূমিক হতে হবে, তাহলেই তার পরস্পর সমান হবে। এখন এই যে এই 2টা পিকিং পয়েন্ট, এইগুলোও আমাদের চলে গেল। পিকিং পয়েন্ট 2টাও আমি ঠিকঠাক বুঝে গেছি। এখন পিকিং পয়েন্ট 2টা ঠিকঠাক সুন্দর বুঝে যাওয়ার পরে লাস্ট একটা পয়েন্ট আছে, যেই ব্যাপারটা আমি একটু মানে তোমাদের জানিয়ে রাখার ট্রাই করব। সেটা হচ্ছে এইখানে কয়টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করছে? 3টা। এখানে 3টা বল না মিলে যদি এখানে 4টা বল মিলে তৈরি করতো সাম্যাবস্থা, বা 5টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করতো। 4টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করতে পারে কিভাবে? আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করি। এই মনে করো আমি একদম সেম সেটআপ আছে, এইবার আমি কি করলাম, ওই হ্যাঙ্গারটার যে একদম মাথায় শীর্ষ আংটাটা যেখানে আছে, ওইটাকে আমি আঙুল দিয়ে পিঞ্চ করতেছি বা ঠেলতেছি, ওই পাশে ঠেলে ধরতেছি, একদম আনুভূমিকভাবে ডান পাশে ঠেলে ধরতেছি। তাহলে কি হবে বলো তো? এইটার যেহেতু একদম ফ্রিলি মুভ করার, স্লাইড করার
স্বাধীনতা আছে, ও সিম্পলি স্লাইড হয়ে কি হয়ে যাবে, ডানে চলে যাবে। তখন সাম্য অবস্থাটা এই পয়েন্টে তৈরি না হয় এখানে কোথাও তৈরি হবে। তখন জিনিসটা দেখতে কীরকম হবে? তখন জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে না? চেক করো, এই মনে করো আনুভূমিক লাইন আছে, তারপরে আমি কি করছি, এইখানে তখন সাম্য অবস্থাটা তৈরি হচ্ছে, সাম্য অবস্থা তৈরি হচ্ছে এইখানে। তাহলে বলগুলো কি কি, বলগুলো একটু চেক করো। এইখানকার কেসে আমাদের আলটিমেটলি বল কিন্তু কি হয়ে গেছে, নিচের দিকে ওর ওয়েটটা আছে, এটা একটা বল, রশির এই পোর্শনে একটা টান বল আছে, রশির এই পোর্শনে আরেকটা টান বল আছে, এবং এই বরাবরে আরেকটা বল নতুন করে অ্যাড করা হয়েছে। এই বলটাকে নতুন করে অ্যাড করছি, মনে করে এই বলটাকে নাম দিলাম পি। এখন এই যে এখানে সাম্যাবস্থা তৈরি করছে কয়টা বল মিলে, 4টা বল মিলে, 1 2 3 4, এইখানে 4টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করছে। এই জায়গাটায়, এই জায়গাটাতেও ও যেহেতু ফ্রিলি মুভেবল একদম এই রশির উপরে, স্টিল এই জায়গাটাতেও অবশ্যই কি হয়ে যাবে, অবশ্যই এইখানেও রশির এই পোর্শনের টান আর এই পোর্শনের টান সেম হবে। T1 ইজ ইকুয়াল টু অবশ্যই কি হবে, T2 হবে। বুঝা গেছে এইখানে? তাহলে আলটিমেটলি এই জায়গাটায় ও জাস্ট মাঝ বরাবর আসছে, জাস্ট মধ্যবিন্দু বরাবর খাড়া নিচে ঝুলে আছে, দ্যাটস ওয়াই যে আলটিমেটলি ওর হচ্ছে সাম্য অবস্থা তৈরি করছে। তো দ্যাটস ওয়াই এই কারণেই হচ্ছে বুঝাই যাচ্ছে এই বরাবর টান ওই বরাবর টান সেম হবে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে এইখানে মেইন ফেনোমেনাটা হচ্ছে ও অবাধে চলতে পারে, ওর ওই লিবার্টি আছে যে ও আসলে কি একদম ফ্রিলি স্লাইড করতে পারে। এই হচ্ছে এই লিবার্টি ওকে দেওয়া হয়েছে। এই লিবার্টি দেওয়ার পরে ও রশির কোনো একটা জায়গায় কি করছে, সাম্যাবস্থা তৈরি করছে কয়েকটা বলের ইন্টারাকশনের মাধ্যমে। তখন কিন্তু অবশ্যই রশির 2টা পোর্শনে, এখানে 2টা পোর্শন তৈরি না হয়, এরকম সিনারিওতে আরও কমপ্লেক্স করে যদি 3টা পোর্শন তৈরি হয়, একদম সেম সেট আপ, ঘর্ষণহীন হইতে হবে। অবশ্যই কিন্তু কন্ট্যাক্টগুলো কি হইতে হবে, ঘর্ষণহীন হইতে হবে। ঘর্ষণ থাকলে ব্যাপারটা কিন্তু এরকম হবে না। তো আলটিমেটলি এই ধরনের সেট আপে যদি তোমার 3টা পোর্শন তৈরি হয় রশিতে এবং একদম সেম জিনিসপত্র, বেশ কয়েকটা ফোর্স মিলে ইন্টারাক্ট করে সাম্যাবস্থা তৈরি করছে, ঘর্ষণহীন, মানে যা বলছি সব শর্তগুলো ওই অনুযায়ী মেনটেন করছে, তখন কিন্তু ওই 3টা পোর্শনেই দেখা যাবে টানের মানটা কি হবে, রশির 3টা পোর্শনেই টান কি হবে, সেম হবে। তাহলে আলটিমেটলি রশির যে টান সেম হইতেছে, এইটার পেছনে মেইনলি কে দায়ী? মেইনলি হচ্ছে এই অবাধে চলতে পারা বা ফ্রিলি স্লাইড করতে পারার পরে সাম্যাবস্থা তৈরি হয়েছে, এই ব্যাপারটা দায়ী। বুঝা গেছে? তাহলে এখানে কে দায়ী? মেইনলি ফ্রিলি স্লাইড করতে পারার এই যে লিবার্টিটা দিছি, এরপরে কি হয়ে গেছে, ওখানে সাম্যাবস্থা তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আলটিমেটলি আমাদের এইখানে পোর্শনগুলোর টান সেম হয়েছে। জাস্ট বিকজ এখানে মাঝখানে আসছে, মাঝখানে ছিল, এই কারণে টান সেম, অন্য কেসে তো টান সেম হবে না, ব্যাপারটা কিন্তু এমন না। বুঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে ওভারঅল ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করে ফেললাম। এই জিনিসটা আই হোপ ঠিকঠাক আমরা ক্লিয়ার করতে পারছি। তাহলে প্রথমে এখানে কি করছি, একটু সামারি দিয়ে নিই পুরো ব্যাপারটার, পুরো টপিকটার। এই টপিকটার কেসে কি থাকবে, এইখানে মূলত আমরা অবাধে হচ্ছে স্লাইড করতে পারে এরকম অবজেক্ট নিয়ে কাজ করব আমরা এখন। এইগুলোর কেসে কি এক্সাম্পল দিছিলাম, যে এখানে 2টা প্রান্তে রশির 2টা প্রান্ত ঝুলানো আছে, এখানে কোনো অবজেক্ট ঝুলানো নেই, রশিটা সিম্পলি নিজে ঝুলানো আছে। তো ও তখন কি হওয়ার কথা, টান টান থাকার কথা না, ও একদম ঢিল হয়ে এরকমভাবে আছে। এরপরে কি হলো, এরপরে আমি ওখানে একটা আংটা দিয়ে, একদম জাস্ট আংটা দিয়ে, হ্যাঙ্গার দিয়ে একটা ভারী জামা ওখানে ঝুলাই দিতে চাচ্ছি, কাপড়টা শুকাতে চাচ্ছি। তো তখন এই যে আংটাটা ওখানে ফাঁসাই দিলাম, তাহলে কি হবে, ও এখানে স্লাইড করবে, যেহেতু একদম ঘর্ষণহীন বলছি, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, স্লাইড করার কেসে খুবই স্মুথলি স্লাইড করবে, এই পাশে চলে যাবে, এই পাশে চলে যাবে, কয়েকটা সুইং দিবে, সুইং দেওয়ার পরে একটা সময় এসে একদম ঠিক মাঝ বরাবরের মাঝের পয়েন্টটাতে, রশির মাঝের পয়েন্টটা কি সে স্টেবল হবে। তো ওখানে তাহলে কি হলো সে, তাহলে এইবার স্টেবল হওয়ার পরে আলটিমেটলি বোঝাই যাচ্ছে এখানে রশিটা আর একদম ঢিলা থাকবে না, টান টান হয়ে যাবে, রশির এই পোর্শনে টান বল, এই পোর্শনে টান বল, এবং নিচের দিকে ওর ওয়েটটা কাজ করবে। এই 3টা বল মিলেই মূলত এখানে একটা সাম্যাবস্থা তৈরি করছে। এই যে সাম্যাবস্থা তৈরি করছে এখানে, যার কারণে এইখানে সিনারিওটা এইরকম দিবে। এইখানে যেহেতু ওর ওই ফ্রিলি মুভিংয়ের লিবার্টিটা আছে, এই কারণেই অবাধে পয়েন্টটা বলা হয়েছে। আর এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই অবাধে চলতে পারার কেসে ঘর্ষণহীন যদি হয় ব্যাপারটা, কন্ট্যাক্টগুলো, এবং তারা যদি সাম্যাবস্থা তৈরি করে, তাহলে আসলে রশির সব পোর্শনে কি হয়ে যাবে, টানটা সেম হবে। অ্যান্ড এই যে টানটা সেম হবে এটার কেসে নট বিকজ এখানে জাস্ট মাঝে আছে বলেই যে টানটা সেম হবে এমনটা না। এখানে আমি যদি একটা আনুভূমিক বল যুক্ত করি, তারপরে কিন্তু স্টিল একদম অবাধে চলতে পারতেছে, সাম্যাবস্থা তৈরি করছে, কন্ট্যাক্টগুলো ঘর্ষণহীন, তখন কিন্তু স্টিল কি হয়ে যাবে, একটু পাশে হবে এই 2টার বাহু, এই বাহু আর এই বাহু হচ্ছে দৈর্ঘ্য সেম হবে না, কিন্তু স্টিল কি হয়ে যাবে, টান কিন্তু সেমই থাকবে, রশির 2 পোর্শনের টান
সেম থাকবে। এবং এখানে আমি এটাও বলে নিয়েছিলাম যে রশিতে যদি 3টা পোর্শন তৈরি হয় কিন্তু একদম সেম ঘটনা, যা যা বলছিলাম তাই, তাও কিন্তু 3টা পোর্শনেই টার্ন কী হবে, সেম হবে। এই যেই কথাটা বললাম 3টা পোর্শনেই টার্ন সেম হবে, এটার উপরে বেস করে কিন্তু বুয়েটে 20-21 সালে একটা কোয়েশ্চেনও চলে আসছিল। আচ্ছা, এখন গেল এইটা ফার্স্ট পিকিং পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পিকিং পয়েন্ট এটা। আর দ্বিতীয় পিকিং পয়েন্ট হচ্ছে যখন এইখানে আলটিমেটলি এরকম সিনারিওতে বোঝাই যাচ্ছে যেহেতু মাঝ বরাবর এসে থাকতেছে, তো তার মানে কী হবে, এই বাহু আর এই বাহু সমান হবে, একদম রশির ঠিক মধ্যবিন্দু বরাবর ও হচ্ছে ঝুলে গেছে। তো এরপরে তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সেম হবে। এখন এটার কাছে শর্ত কি? শর্ত যে অবশ্যই এই যেই লাইনটা আছে, অর্থাৎ যেই লাঠিটার মধ্যে যেই লাঠিটার দুই প্রান্তে আমি রশিটা ঝুলাই দিছি, যেই লাইনটার বা যেই লাঠিটার, এই লাঠিটাকে অবশ্যই কী হতে হবে, আনুভূমিক হতে হবে। এখন ও যদি নিজে টিল্টেড হয়, বুঝাই যাচ্ছে ও এই পাশে টিল্টেড করলে তখন সাম্যাবস্থা এই পাশে সরে আসবে, বাহু দুটো সমান থাকবে না। যদি আমি এই পাশে টিল্টেড করি তখন অবশ্যই কী হয়ে যাবে, তখন এই সিস্টেম এরকম ছিল, এই পাশে টিল্টেড করলাম, এই জিনিসটা এই পাশে সরে যাবে, তখন আর বাহু দৈর্ঘ্য সমান থাকবে না। এই ছিল এখানকার ওভারঅল আলোচনা। এখন এইটা আই হোপ ঠিকঠাক আমরা ক্লিয়ার করতে পারছি। এবার ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই, ইনশাল্লাহ আমরা সেগুলো সলভ করতে পারবো। আগেই এইখানে এই যে প্রথম প্রবলেমটা, এইটা অসংখ্যবার অসংখ্য জায়গায় আসছে, খুবই বেসিক জিনিস। এবং এই জিনিসটার কেসে এইখানে জিনিসটা দেখো, এখানে টি ডাব্লিউ এল ডি এরকমভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো কি দেওয়া হয়েছে, থিওরিটিক্যাল ওয়েতে এক্সপ্রেস করা আছে, তাই না? এগুলোর নিউমেরিক্যাল ভ্যালু, কোনো সাংখ্যিক মান দিয়ে প্রবলেমটা দেয়নি। এখন এই যে থিওরিটিক্যাল ভ্যালুর যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু স্থিতিবিদ্যা গতিবিদ্যায় অবশ্যই আসে, এগুলোকে নেগলেক্ট করা যাবে না। অ্যান্ড ম্যাথগুলোর কেসে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে থিওরিটিক্যাল শেপের যে ব্যাপারগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট এই কারণে, আরও একটা এই কারণে যে এইটার আরও একটা কারণ ইম্পর্টেন্ট হওয়ার হচ্ছে যে এইখানকার কেসে এই যে ব্যাপারটা এইভাবে আমরা স্টাবলিশ করব যে টি ইজ ইকুয়াল টু WL/2 × √L² - D², দেখবা তোমার নিউমেরিক্যাল ম্যাথগুলোর কেসে বেশিরভাগ সময় এই যে থিওরিটিক্যাল শেপের যে ম্যাথটা, এইটাই দিবে, জাস্ট প্রত্যেকটা জিনিসের মান দিয়ে দিবে। এখানে এই যে ডি এর মান দিয়ে দিবে, ডাব্লিউর মান দিয়ে দিবে, এল এর মান দিয়ে দিবে, এইখান থেকে তারপরে টার্নটা চাবে, এইরকমভাবে জিনিসটা চাওয়া হয়। অর্থাৎ সাধারণত একদম হুবহু এই সেট আপেই জিনিসটা পুরোটা দেওয়া থাকে। তারপরে এই যে থিওরিটিক্যালি এক্সপ্রেসড বিভিন্ন জিনিসপত্র, এগুলোর নিউমেরিক্যাল ভ্যালু, ডাব্লিউর একটা নিউমেরিক্যাল ভ্যালু এত নিউটন, এল এর দৈর্ঘ্যের একটা নিউমেরিক্যাল ভ্যালু যে এত সেন্টিমিটার, তারপরে ডিও একটা দূরত্ব, ওই দূরত্বটা এত সেন্টিমিটার, এরকম ভ্যালু দিয়ে ম্যাথগুলো দিবে। তো এইখানে আমাদের যদি থিওরি পার্টের এই ব্যাপারটা টোটালি, এটার সমাধান, এইটার বেসিকগুলো টোটালি ক্লিয়ার থাকে, তাহলে আসলে এই আঙ্গিকে 10টা 20টা 50টা যতগুলোই ম্যাথ দিক না কেন আমরা সবগুলোই পারবো, বুঝছি? কারণ পুরো ব্যাপারটা তো, ওভারঅল ব্যাপারটা তো সেমই, আমরা থিওরিটিক্যাল ব্যাপারটা টোটালি বুঝছি, এখন জাস্ট মান দিয়ে দিছে, আরও সহজ করে দিছে এরকম। তো তখন আই হোপ ওগুলোও আমরা পারবো, এইটাই হচ্ছে এটার সুবিধা। অ্যান্ড এইটা ডিরেক্টলিও আসতে পারে, অসংখ্যবার আসছে। তো চলো আমরা শুরু করি এটা। এখন এখানকার কেসে কি বলছে, এখানে বলছে একটা আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দুতে এল দৈর্ঘ্যের একটা তারের প্রান্তদ্বয় বাধা আছে। ওকে ফাইন, তাহলে আনুভূমিক রেখায় ডি দূরত্বে, তাহলে আনুভূমিক রেখা নেই, এই মনে করো আনুভূমিক একটা রেখা নিলাম, এইটার ডি দূরত্বে, তাহলে ডি দূরত্বে ধরে নিচ্ছে যে এইটার দূরত্বটা হচ্ছে ডি থাকলো, এই দূরত্বটা ডি থাকলো। তারপরে কি বলছে, ডি দূরত্বে একটা আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দুতে, তাহলে এই যে ডি দূরত্বে অবস্থিত এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে একটা তারের প্রান্তদ্বয় বাধা আছে। ওকে ফাইন, তাহলে একটা তার আছে, ওর প্রান্তদ্বয় এখানে বাধা আছে, তাহলে তারটা এরকমভাবে স্বাভাবিক অবস্থায় থাকার কথা, একদম ঝুলে থাকার কথা। এরপরে বলা হয়েছে মসৃণ ওজনবিহীন একটা আংটা। ওকে, এই যে মসৃণ বলছে, মসৃণ বলে দেওয়ার মাধ্যমেই মেইনলি তোমাকে ডিনোট করছে ঘর্ষণহীন, যে ওদের কন্ট্যাক্টটা যে ঘর্ষণহীন, এই পয়েন্টটা ওটা দিয়ে মিন করছে, বুঝছো? আমাদের পাঠ্য বইয়ের যে প্রবলেমগুলো, এগুলো সবগুলোর কেসেই ঘর্ষণহীন সিনারিওতেই প্রবলেমগুলো দেওয়া থাকবে। ওকে, মসৃণ ওজনবিহীন একটা আংটা, ওজনবিহীন একটা আংটা। এখন এই ব্যাপারটা একটু বুঝি। ওজনবিহীন আংটা মানে একটু আগে যে আমরা এক্সাম্পল দিছিলাম, আমরা একটা কি চিন্তা করছিলাম, ওই যে হ্যাঙ্গার চিন্তা করছিলাম, তো তোমাকে বলেই দিছে যে হ্যাঙ্গারের নিজের কোনো ওয়েট নাই, এরকম একটা কথাবার্তা বলার ট্রাই করছে। তাহলে ওভারঅল যেই ওয়েটটা ঝুলতেছে, এই যে যেমন এইখানে যেটা দেখছিলাম, এইখানে যেই ওয়েটটা ঝুলতেছে, মনে করো আমি বললাম যে এইখানে হ্যাঙ্গার দিয়ে ঝুলাই দিছি, তো এইখানে কাপড়টা ভেজা কাপড়টা যে দিছিলাম, ভেজা কাপড়টার ওজন হচ্ছে 2 কেজি। তো এখন তাহলে কথা হচ্ছে এই যে ডাব্লুটা বা এই ওয়েটটা,
এইখানকার এইটার তুমি মেজার করতে যাচ্ছ যখন এইটার অ্যামাউন্টটা, তো তখন তুমি দেখতেছো এখানে কি আমি 2 কেজির সমপরিমাণ ওজন নিব, নাকি সাথে আবার হ্যাঙ্গারের ওজনটাও অ্যাড করব। এখন কথা হচ্ছে হ্যাঙ্গারটাকে তোমাকে আমি বলেই দিলাম তোমার হিসাবে সুবিধার্থে যে হ্যাঙ্গারের ওজনটা অ্যাড করতে হবে না, দরকার নেই। হ্যাঙ্গারটা বলে দিলাম ওজনহীন, হ্যাঙ্গারটার কোনো ওজন নেই। এইরকম একটা সিনারিও এখানে তোমাকে দেওয়া আছে, বুঝছো? এখানে কি বলছে যে মসৃণ মানে হচ্ছে ফ্রিকশনলেস, একদম স্মুথ, কোনো কন্ট্যাক্টের মাঝে কোনো ফ্রিকশন থাকবে না। এখানে মসৃণ ওজনবিহীন একটা আংটা, তার মানে এই আংটা, যেই আংটাটার মাধ্যমে সেই জিনিসটা এখানে ছেড়ে দেওয়া হবে, এই যে এই আংটাটার নিজের কোনো ওজন নাই, তাহলে ওজন আছে কার? জাস্ট যেই বস্তুটা ঝুলাই দিছি তার ওয়েট আছে। তো এখন বলছে মসৃণ ওজনবিহীন একটা আংটা ডাব্লু ওজন বহন করে। এই তো, এই যে ও একটা বস্তু বহন করতেছে, ওই বস্তুটার ওজনটা ডাব্লু, তার মানে নিচের দিকে আসলে এই ডাব্লু ওজনের জন্যই বলটা আসবে, আংটার নিজের কোনো ওজন নাই। বুঝা গেছে? তার মানে আংটাটা ওজনবিহীন বলে দিছে এই কারণে যাতে আংটার ওজনটা এক্সট্রা করে যোগ না করতে হয়। যদি আংটার ওজন দেয়া থাকতো তাহলে কি করতাম? আংটার ওজন মনে করো বলে দিল যে মসৃণ ওজনবিহীন আংটা না বলে দিল যে মসৃণ এ ওজন বিশিষ্ট, এ ওজন বিশিষ্ট একটা আংটা, এ ওজন বিশিষ্ট। তাহলে নিচের দিকে বল প্রয়োগের কেসে কে কে ভূমিকা পালন করতো? তখন ভূমিকা পালন করতো এই যে ডাব্লু ওজন, এই বস্তুটার ওজন ডাব্লু এইটা, প্লাস আংটাটার ওজন এ, এই দুইটা তখন অ্যাড করে দিতাম, কারণ নিচের দিকে তখন দুইটা বলের যোগফলটাই আমাদের আলটিমেটলি নিচের দিকের বল হিসেবে আচরণ করতো। বুঝছি? সিম্পল। আচ্ছা, এরপর এখন কি বলছে? এরপরে বলছে ডাব্লু ওজন বহন করে এবং তার বরাবর এই যে তারটা ঝুলাই দেওয়া ছিল, এই যে এখানে একটা তারের কথা বলছিল, এই তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। এই যে অবাধে গড়িয়ে যেতে পারে মানে কি? মানে ও আসলে বাধাহীনভাবে, কোথাও বাধা নাই, কোথাও গিক দেওয়া নাই, একদম স্পন্টেনাসলি কি করতে পারে? মুভ করতে পারে, ফ্রিলি মুভ করতে পারে। বুঝছি? একদম সুন্দর মতো স্লাইড করতে পারে, অবাধে গড়িয়ে যেতে পারে। এখন বলে দিছে এল গ্রেটার দেন ডি হলে দেখাও যে তারের টানটা এত। এখন এখানে স্পষ্ট দেখো, এইখানে তারের দুই পোর্শনের টান থাকে না? এখানে যদি ঝুলাই দিই তারের এই পোর্শন আর ওই পোর্শনের টান থাকবে। এখন এখানে তারের দেখো, এখানে বলে দিচ্ছে তারের টান আলটিমেটলি মানে কি? মানে হচ্ছে তারের কিন্তু এই পোর্শনের টান নাকি ওই পোর্শনের টান বলেনি। কারণ কি বলতো? কেন বলেনি? কারণ আলটিমেটলি তারের দুই পোর্শনের টান তো সেমই হবে। তুমি এই পোর্শনের টান বের করো আর ওই পোর্শনের টান বের করো, সেমই তো টান হবে। ওই যে ওই পয়েন্টটা লিখে দিয়েছিলাম না, ফার্স্ট স্পিকিং পয়েন্ট, ওই জিনিসটার কিন্তু রিফ্লেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। কোন পোর্শনের টান বলার প্রয়োজনই পড়েনি, কারণ দুই পোর্শনের টান সেম। বুঝছি? ওকে। এখন এইখানে কথা হচ্ছে ভাইয়া, এই এল গ্রেটার দেন ডি এই কথাটা কেন বলছে? এই কথাটা বলছে এই কারণে যে দেখো, এইখানে তো আসলে এই যে ডি দূরত্ব, আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা আনুভূমিক হচ্ছে তোমার লাঠি আছে বা কোনো ওই ধরনের জিনিস আছে, এইটার মধ্যে দুই প্রান্তে তারটা ঝুলানো আছে। এখন কথা হচ্ছে এইখানে তারের দৈর্ঘ্য দিয়ে দিছে এল, দেখো এই যে এল দৈর্ঘ্যের একটা তার, তাহলে তারের দৈর্ঘ্য যেহেতু এল, তাহলে অবশ্যই তারটা যেহেতু এখানে ঝুলে থাকবে, তো তারের যে নিজের যে দৈর্ঘ্যটা এইটা কি এইটার থেকে বেশি হইতে হবে না? ডি এর থেকে বেশি হইতে হবে না? মানে কীরকম? খুব সহজে জিনিসটা বলি, এই মনে করো 10 সেন্টিমিটার দূরত্ব এইটুকু, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ডিস্টেন্স এইটুকু। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা এইখানে আমি না হচ্ছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার এর দুই প্রান্তে বেঁধে দিব। উত্তর হচ্ছে বাঁধতে পারবো না তো। কেন? কারণ 7 সেন্টিমিটার তো এর থেকে কম। 7 সেন্টিমিটার মনে করো এতটুকু 7 সেন্টিমিটার। তাহলে কি হবে? 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার যদি এখানে বাঁধতে চাই, এই প্রান্তে বাঁধে দিলাম, আরেক প্রান্ত তো এই পর্যন্ত রিচ করতে পারবো না, পৌঁছতে পারবো না, তো ওর তো দৈর্ঘ্য এর থেকে কম, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য, যার কারণে ওর আরেক প্রান্ত বড় জোর এইখানে বাঁধা যাবে, এই প্রান্তে বাঁধা যাবে না। তো এই যে এই জিনিসটাকে রিয়েলিস্টিক করার জন্য তাহলে কি বলে দিছে, এই যে যেই তারটা বেঁধে দিব ওটা আসলে কি হবে, ওটার দৈর্ঘ্যটা 10-এর থেকে বেশি হবে। ধরে নিলাম সেটার দৈর্ঘ্য 15, সেটার দৈর্ঘ্য যদি 15 হয় তাহলে কি হবে, সেটার দৈর্ঘ্য 15 মানে ওর একদম স্ট্রেট লাইনের দৈর্ঘ্য আসলে এই মানে 10-এর থেকে বেশি, অর্থাৎ সে ওর এক প্রান্ত এখানে যদি বেঁধে দিই, আরেক প্রান্ত যদি এখানে বেঁধে দিই, এইভাবে ঝুলে থাকবে। বুঝছি? কারণ ঝুলে থাকারই তো কথা আমাদের। কাপড় যখন আমরা শুকাতে দেই, ওই ধরনের রশিগুলোর কেসে কি হয়, দুই প্রান্তে সাধারণত আমরা কি দিই, আমরা দুই প্রান্তের যে একদম একদম সরলরৈখিক যে ডিস্টেন্স, এর থেকে তো বেশি হইতে হবে তারটা যাতে কিছুটা ঝুলে থাকে, তাই না? তো ওই যে ওই ঘটনাটা বলছে, তার মানে এল গ্রেটার দেন ডি এটা বলছে জিনিসটাকে রিয়েলিস্টিক করার জন্য, যে এই তারটা যেটা ঝুলাই দিছি ওইটার যাতে রৈখিক যে দৈর্ঘ্যটা ওইটা যাতে এই দুই পয়েন্টের একদম ডিরেক্ট ডিস্টেন্সের থেকে বেশি হয়, যাতে একটু ঝুলে থাকে। ফাইন।
এরপরে এখন তারপরে কি হলো, এখন আমাকে তারের এই যে টানটা এটা হিসাব করতে হবে। আগাই তাহলে শুরু করি। এটা তো ইনিশিয়াল কেসটা আমরা ড্র করছি, তাই না? এইবার যখন ওয়েটটা ঝুলাই দেওয়া হলো তারপরে কেসটা আমরা এখন ড্র করি। এখন এখানে তাহলে আমরা কি করতেছি, এইবার একটা আংটা দিয়ে এই জায়গাটা একটা আংটা দিয়ে একটা ওয়েট আমরা এখানে ঝুলাই দিচ্ছি। তাহলে ঝুলাই যদি দেই তাহলে পরের সিনারিওটা কীরকম দাঁড়াবে একটু আমরা ড্র করি। পরের সিনারিওটা দাঁড়াবে এই রকম যে এইখানে আমাদের এই পয়েন্টে একটা প্রান্ত, এই পয়েন্টে আরেকটা প্রান্ত আছে, এবং এইখানে যেহেতু ওকে একদম জাস্ট অবাধে গড়িয়ে যেতে পারার লিবার্টি দেওয়া হয়েছে, তাহলে এখানে এই আংটায় একটা ওয়েট যদি ছেড়ে দিই, খুব সিম্পলি বোঝা যাচ্ছে ও এই পাশে যখন ছেড়ে দিব ওর মধ্যে দিয়ে তারটার মধ্যে দিয়ে ছেড়ে দিব, তখন একদম ফ্রিলি সুইং করবে, এই পাশে যাবে এই পাশে যাবে, একটু কিছুক্ষণ সুইং করে করে একদম ঠিক তারের মাঝ বরাবর এসে ওর মাঝ বরাবর কি হতে থাকবে, স্টেবল একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে। ফাইন, তাহলে আমরা ওই জিনিসটাকে ড্র করি। ওই জিনিসটাকে ড্র করার কেসে আবারও আগের মতো আগাই, যে এখানে ঠিক ওর মধ্যবিন্দু ধরে নিলাম এইখানে, তাহলে মধ্যবিন্দু ঠিক নিচ বরাবরে ও আসলে ঝুলবে। আর তারের কেসে এই পয়েন্ট থেকে একটা পোর্শন এখানে যাবে, এই পয়েন্ট থেকে একটা পোর্শন এখানে আসবে, এবং এইখান থেকে ওয়েটটা এখানে ঝুলতে থাকবে। তাহলে ওয়েটটাকে আমরা এই মনে করো একটা বক্স দিয়ে ডিনোট করলাম। এই তো থাকলো। এখন এখানকার কেসে আমরা যেই তথ্যগুলো জানি এগুলো লিখে ফেলবো। এখানকার কেসে কি হচ্ছে, তারের এই বরাবর টান টি, এই বরাবর টানও টি। কেন? কারণ ওই যে বলে দিছিলাম একদম মেইন পয়েন্ট, তারের দুই পোর্শনের টান অবশ্যই সেম হবে এই ধরনের কেসে, T1 = T2 হবে। এই যে যার কারণে এই পাশের টান যত এই পাশের টানও তত। তারপরে নিচের দিকে বলটা কত, ওর ওজনটা ডাব্লুটা। এখানে আংটার নিজের কোনো ওজন নাই, দ্যাটস ওয়াই শুধুমাত্র বস্তুর ওজনটা থাকবে। যদি আংটার ওজন দেয়া থাকতো বলেই দিতে পারে তোমাকে কোয়েশ্চেনে যে আংটার ওজনটা হচ্ছে যে ছোট হাতের এ, তখন কি হয়ে যাবে, নিচের দিকে টোটাল বলের জন্য কি হবে, এই যে বস্তুর ওজন ডাব্লু প্লাস আংটার ওজন এ, দুইটা অ্যাড করতে হবে। সিম্পল। ওকে, এইবার এখন আমরা তাহলে এই কাজটাতে আগানো শুরু করি। এখন এখানে আমাদের এই যে তারের টান ডাব্লু দরকার, এখানে আমরা দেখতেছি তিনটা বল মিলে আমাদের সাম্যাবস্থা তৈরি করতেছে, এবং এইখানে তার মানে ল্যামির সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। ল্যামির সূত্রের যে প্রযোজ্যতা সেটা মেনটেন করতেছে। তাহলে ল্যামির সূত্র অ্যাপ্লাই করে দিই। এখন ল্যামির সূত্রের কেসে আমাদের কি লাগে আসলে, ল্যামির সূত্রের কেসে এই যে তিনটা বলের নোটেশন আছে, আর এখানে কোণ ডিফাইন করা লাগে, তাই না? কোণের একটা ব্যাপার আছে। তাহলে আমরা একটু কোণ ডিফাইন করে করে ওই অনুযায়ী আগাই। এখন দেখো তো এইখানকার কেসে কি লাগতেছে, আমরা বুঝতে পারতেছি এই যে এই পাশের যে কোণটা সেটা লাগবে। তাহলে ওই পাশের কোণটার কেসে আমরা বলেই দিই যে এই কোণটা মনে করো বললাম আলফা, এই কোণটাও আলফা, কারণ সমান দুইটা কোণ হবে, তাহলে থাকলো এটা আলফা। আর এখানকার কেসে লেন্থগুলোর কিন্তু আমরা কি পাইছিলাম, লেন্থগুলো কোয়েশ্চেনে ডিফাইন করে দেওয়া ছিল, বলেই দেওয়া ছিল এই টোটাল লেন্থটা হচ্ছে ডি। তার মানে এখন তাহলে কি হবে, এইটুকু হবে d/2, এইটুকু হবে d/2, কতটুকু, এইটুকু, আর এইটা হচ্ছে এইটুকু। থাকলো। এরপরে আর কি ঘটনা আসতেছে, আর আসতেছে এই যে তারটা, এই তারের কেসে, এই তারটার কেসে তারটার নিজের লেন্থ বলে দেওয়া ছিল এল, তার মানে এই তারটার এইটার পুরো লেন্থ বলে দেওয়া ছিল এল। তো এইখানে কি হয়েছে, তারের একদম ঠিক মধ্যবিন্দুতে এখানে এসে বস্তুটা ঝুলতে থাকবে। তাহলে বোঝাই যাচ্ছে এই যে এই দৈর্ঘ্যটুকু কত হবে, L/2, এবং এই দৈর্ঘ্যটুকু একইভাবে হবে কত, L/2। এই দৈর্ঘ্য মানে বুঝতেছো তো, এই যে জাস্ট এই তারের এই দৈর্ঘ্যটা থাকলো। এখন এইখানকার কেসে আচ্ছা একটু দাঁড়াও, এই টিটা ঝামেলা করতেছে, তো টিটাকে আমরা অপর প্রান্তে লিখি, এই যে এই বরাবর হচ্ছে টানটা টি থাকলো। এখন এইখানকার কেসে এইবার যেহেতু কোণ ডিফাইন করে নিছি, এইবার আমরা কাজগুলো কিন্তু করতে পারবো। তাহলে দেখো তো কি লিখতে পারবো, একটু দেখি। আমরা লিখতে পারবো যে টান টি বাই টি এর উল্টো দিকে কোনটা আছে, এখানে তো বল মেইনলি তিনটা, তাই না? তিনটা বল কি কি, ওটা যদি স্কেলেটন ফর্মটা দেখাই একটু, এই যে এই পাশে একটা বল, তারপরে এই পাশে আরেকটা বল, এরা দুজন পরস্পর সমান, এবং নিচের দিকে একটা বল। এখন এরা তিনজন মিলেই ইকুইলিব্রিয়ামটা তৈরি করছে। এখন তাহলে এখানকার কেসে আমরা কি দেখতেছি, এই যে এই কোণটা, এটা কোণ হচ্ছে 2 আলফা, আর হচ্ছে গিয়ে আলটিমেটলি এই কোণটা কত, এই কোণটার কেসে এইটুকু যদি আলফা হয়, তাহলে এখানে এই যে এই বাকি কোণটা এটা কত, এটা হচ্ছে 180 মাইনাস আলফা। একইভাবে এইটাও 180 মাইনাস আলফা, কারণ এখানে আলফা ছিল, আলফা মিলে টোটালটা 2 আলফা হয়েছে, এইটা আলফা হলে এটুকু 180 মাইনাস আলফা।
তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো টি বাই ওর উল্টো দিকের কোণটার সাইন অনুপাত। তাহলে উল্টো দিকের কোণটা 180 মাইনাস আলফা, তাহলে নিতে পারবো সাইন 180 মাইনাস আলফা। চলে গেল। এরপরে আসো, এরপরে তুমি কি লিখতে পারবো? এরপরে আমরা লিখতে পারবো ডাব্লিউ বাই, আর কি লিখতে পারবো? ডাব্লিউ বাই লিখতে পারবো এর উল্টো দিকের কোণটা, এর উল্টো দিকের কোণ কত? 2 আলফা, তার মানে সাইন 2 আলফা থাকলো। এখন দেখো তো এখানে তাহলে কি হয়, সাইন 180 মাইনাস আলফা, এটা কত আসে? সাইন 180 মাইনাস আলফা আসে সাইন আলফা। দেখাইছিলাম কিন্তু, আগের লেকচারও দেখাইছিলাম। বুঝতে হবে, এগুলো জিনিস সহজে বুঝে ফেলতে হবে। 180 মাইনাস আলফা কেন সাইন আলফা? কারণ দেখো 180 মাইনাস আলফা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সাইন পজিটিভ তার মানে পজিটিভই থাকলো গেল। এখন 180 মানে কি 90 জোড় গুণিতক, 90 জোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হয় না, সাইন আর কজ হবে না, সাইন সাইনই থাকবে। তাহলে ওভারঅল কি হলো, এটা হয়ে যাবে সাইন আলফা, থাকলো এখানে সাইন আলফা। এখন দেখো সাইন 2 আলফা, সাইন 2 আলফার কি ফর্মুলা আছে না, এটা আগেও অ্যাপ্লাই করছি। সাইন 2 আলফার ফর্মুলা হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি 2 সাইন আলফা কজ আলফা। এখন দেখো এই যে সাইন আলফা, এই সাইন আলফা একে অপরকে ক্যান্সেল করে দেয়, তাহলে কি থাকে? তাহলে থাকে যে আমাদের টি ইজ ইকুয়াল টু হচ্ছে W/2 কজ আলফা, এইটুকু থাকে। এখন আমাদের দেখো, এখন আমাদের টি এর সাথে ডাব্লুকে রিলেট করার কথা, তাই না? এই যে টি এর সাথে ডাব্লুকে রিলেট করতে হবে, এই জিনিসটা করে ফেলছি। জাস্ট আমাদের কি করতে হবে এখন? এই কজ আলফা ভ্যালুটা বসাতে হবে, বুঝছি? আমাদের যেটা দেখাতে হবে ওখানে তো আর কজ আলফা নাই, কারণ ওখানে তো আলফা ডিফাইন করে দেয়নি। তো আলটিমেটলি এই যে কজ আলফার ভ্যালুটা এখন বসাতে হবে। এখন কজ আলফার ভ্যালুটা কিসের মাধ্যমে আনতে হবে? বুঝাই যাচ্ছে এল আর ডি এর মাধ্যমে। শুরু করি তাহলে আমাদের কাজ। তাহলে এখানে আমাদের এই যে আলফা কোণ, এইখানে এই আলফা কোণের কজ অনুপাত লাগবে। তাহলে এক কাজ করি, এখানে বুঝাই যাচ্ছে এইখানে আমাদের একটা কি তৈরি হয়েছে, এইখানে আমাদের একটা, একটু আমরা যদি দেখি এটার কি কালার নেওয়া আছে, এইখানে আমাদের একটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এখন সমকোণী ত্রিভুজের কেসে একটা কোণ যদি জানি, ওই কোণটার জন্য সাইন অনুপাত কজ অনুপাত যে কোনো অনুপাতই চাক আমরা বের করতে পারবো না? ইজিলি পারবো। তাহলে এক কাজ করি, শুরু করি। এখন এইখানে দেখো তো এই যে সমকোণী ত্রিভুজটার কেসে এইটা কোণ যদি আলফা হয়ে থাকে, তাহলে এটার কজ অনুপাত কি হয়ে যাবে? কজ অনুপাত মানে কি? এইখানে দেখো এই সমকোণী ত্রিভুজটার কেসে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ একটু আমরা দেখি। এখানে অতিভুজ হচ্ছে এইটা, কারণ 90 ডিগ্রি এখানে, 90 এর বিপরীতের বাহুটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এইটা। আর এখন যখন আমরা এইটাকে, এই কোণটা নিয়ে আলোচনা করতেছি, এইটাকে নিয়ে, এই কোণটা যদি আলোচিত হয় তাহলে আমাদের ভূমি হবে এইটা আর লম্ব হবে উল্টোটা, বুঝছি? তাহলে আলটিমেটলি আমাদের এইখানে কজ আলফার ভ্যালু লাগবে। কজ আলফার ফর্মুলা কি আমরা জানি? কজ আলফার ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে কজ আলফা মানেই হলো কি হবে, কজ আলফা মানেই হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন অতিভুজের মেজারমেন্টটা আমরা অলরেডি জানি কীরকম, দেখো অতিভুজের মেজারমেন্ট হচ্ছে L/2 দিয়েই দিছি আমরা। এই টোটাল রশির দৈর্ঘ্য ছিল L, তাহলে এইটুকু অর্ধেক, তার মানে L/2। তাহলে অতিভুজটুকু জানি, এখন জাস্ট আমাদের এই ভূমি অর্থাৎ এইটুকু 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 জানতে হবে। দেখো বুঝছো, সিম্পল জিনিস, কিন্তু এগুলো একদম 9 10-এর ব্যাপার, এই জন্য আমি আর এক্সট্রা করে অনেক কিছু লিখলাম না। এখানে আমাদের কজ আলফা লাগবে। কজ আলফা লাগবে মানে কি? এই যে এই সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে আলফা, তাহলে এখন এইটার কজ অনুপাত লাগবে। কজ অনুপাত লাগবে মানে কি? ভূমি বাই অতিভুজ লাগবে। ভূমি কোনটা? এইটা। অতিভুজ এইটা। অতিভুজের মেজারমেন্ট জানি, জাস্ট ভূমিটা লাগবে। ভূমিটা বের করি, কাজ শেষ, বুঝছি? ওকে, আগাই তাহলে এবার। এখন এইবার ভূমি বের করার কেসে আমরা এই ভূমিকে নাম দেই এক্স, কারণ এই ভূমির মেজারমেন্ট আমরা জানি না, এইটুকু। তাহলে এখন এক্স বের করে ফেলি। এখন আগাই তাহলে। তুমি খেয়াল করো তো, এই যে এক্স যদি আমরা বের করতে যাই, তাহলে যেই ব্যাপারটা খেয়াল করব যে এইখানে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কেসে আমরা দেখতেছি এইটুকু D/2, এইটুকু হচ্ছে L/2, অর্থাৎ এইটার আমরা এই সমকোণী ত্রিভুজটার লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে ভূমি জানবো না? সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সিম্পলি ওটা অ্যাপ্লাই করে কাজ হয়ে যাবে। আগাই তাহলে। এইটা আমরা একটু এইখানে লেখা ট্রাই করি। হ্যাঁ, আমরা এই যে স্কেলেটন ফর্মটা, এটাকে আমরা তুলে দেই উপরে, এটাকে আমরা তুলে দিই উপরে, এই জায়গাটা এখানে লেখা ট্রাই করি। তাহলে এখানে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে এইটার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে লম্ব মানে হচ্ছে D/2 এর উপরে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, যেটার মান বের করতে হবে, ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ হচ্ছে L/2, তাহলে L/2 এর উপরে
স্কোয়ার। এখন আমাদের এক্স স্কোয়ার, এক্সের ভ্যালু লাগবে, তাহলে এক্সের ভ্যালু কত আসতেছে? এক্সের ভ্যালু আসতেছে রুট ওভার এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তার মানে হচ্ছে L/2 স্কোয়ার মাইনাস D/2 স্কোয়ার। এখন দেখো তো এখানে কি কাজ করা যায়? L/2 স্কোয়ার মানে হচ্ছে L²/4 মাইনাস D²/4, তাহলে 1/4টা কমন নেওয়া যায়। 1/4 যদি কমন নেই তাহলে কি হয়? 1/4 কমন নিলে থাকে L² মাইনাস D²। এখন এই যে 1/4 এটাকে যদি বাইরে আনি তাহলে কি হয়ে যাবে? 1/4 রুটের ভেতরে আছে, বাইরে আনলে হাফ হয়ে যাবে, তাহলে হবে হাফ রুট ওভার L² মাইনাস D²। এই তো এইটাই হচ্ছে এক্স এর মানটা, তাহলে এক্স এর মানটা এখানে বসায় দিব, কাজ হয়ে যাবে। আগাই তাহলে এখানকার কেসে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে W/2 cos আলফা, cos আলফা মানেই হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এক্স, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে L/2, এই যে দেখো এটাই অতিভুজ, এটা L/2, তাহলে L/2 থাকলো। এখন এখান থেকে আগাই। এইবার এখন দেখো এখানকার কেসে এই যে আমরা কি লিখতে পারবো? এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো, তার আগে আমরা একটু সিম্পলিফাই করে নিই। এই যে x/L/2 এটাকে যদি আমরা একটু গুছায় লিখি তাহলে কি দাঁড়ায় দেখো? W/2 তো 2 এর মতো থাকলো, এইখানে এইটা একটা ফ্র্যাকশনের উপরের পার্ট, এইটা হচ্ছে নিচের পার্ট, তাহলে কি হয়? এইটা বাই এইটা, তার মানে যখন এটাকে সিম্পলিফাই করবো নিচেরটা উল্টে যাবে। মানে আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে x ইন্টু 2/L হবে, বুঝছো? এটাকে জাস্ট উল্টায় নিলাম, এটাকে আমরা সিম্পলি একটা ফ্র্যাকশন আকারে লিখতে যাচ্ছি। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে W/ এখান থেকে 4x/L। এখন দেখো তো এই যে x/L, নিচের এলটা উল্টে গিয়ে উপরে উঠবে না? তাহলে ওর নিচের এলটা যদি উপরে যায় তাহলে কি হবে? WL/4x। এই তো এখন এই WL এই জিনিসটা নিজের মতো থাকলো উপরে, 4x, এক্সের জায়গায় আমি এই যে এক্সের মানটা বসাই দেবো। এক্সের মান কত? এক্সের মান হচ্ছে হাফ রুট ওভার L² মাইনাস D²। দ্যাটস ইট। এই যে 2 আর 4 ক্যান্সেল হয়ে গেলে থাকলো 2, তার মানে আসবে আমাদের WL/2 রুট ওভার L² মাইনাস D²। এই তো কাজ হয়ে গেছে, আমাদের যা চাইছিল সেই জিনিসটা নিয়ে আসতে পারছি। আমি একদম প্রবলেমের, আমার টার্গেটই হচ্ছে যে আমি যতটুকু আলোচনা করব খুবই নিট অ্যান্ড ক্লিন আলোচনা করার চেষ্টা করব, যাতে করে একদম ইচ অ্যান্ড এভরি ছোট্টখাট্টো বেসিকগুলোও তোমাদের ক্লিয়ার হয়ে যায়, বুঝছো? আমার কোনো রাশে আমি নাই, কোনো তাড়াহুড়ায় নাই, আই এম নট ইন এ রাশ, কোনো রাশ নাই আমার, একদম ছোট্টখাট্টো পয়েন্টগুলো, একদম বেসিকগুলো সব ক্লিয়ার করে আগাবো, যাতে করে এই ধরনের একটা দুইটা প্রবলেম আমি করাই দিলেই ওই টাইপের যে কোনো প্রবলেম তোমাকে দিলে তুমি পারো, বুঝছি? তাহলে এখানে আমরা কম প্রবলেম সলভ করব, কিন্তু প্রবলেমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েতে আগানোর ট্রাই করবো সলভ করে করে। তাহলে দেখো এখানকার কেসে কী করছি আমরা? এইখানে মূলত আমাদের এই যে সেটআপটা, এই যে এই ব্যাপারটা, এইটাই এখানে এক্সপ্লেইন করা আছে। জাস্ট কী দিয়ে এক্সপ্লেইন করছে? বিভিন্ন জিনিসপত্রের আমরা ওগুলোকে ডিফাইন করে করে দিয়ে ওই অনুযায়ী এক্সপ্লেইন করছে। এখানে বলছে আনুভূমিক দূরত্ব d দূরত্ব অবস্থিত দুইটা বিন্দুতে L দৈর্ঘ্যের একটা তারের প্রান্তদ্বয়ে বাঁধা আছে। এই যে d দূরত্ব, L দৈর্ঘ্যের একটা তার, তারপরে এর মধ্যে মসৃণ ওজনবিহীন একটা আংটা দিয়ে W ওজন ঝুলাই দিল। ফাইন, তাহলে ওজনবিহীন আংটা, তার মানে আংটার নিজের কোনো ওজন নেই, শুধুমাত্র বস্তুর ওজন আছে W থাকলো। আংটার ওজন থাকলে কি করতে হবে সেটাও বলে দিয়েছিলাম। এরপরে এটা দিলেও মানেই হচ্ছে যেহেতু মসৃণ, ঘর্ষণহীন, একদম ফ্রিলি মুভিংয়ের লিবার্টি আছে, একদম ঠিক মাঝ বরাবর এসে স্টেবল হবে, সাম্যাবস্থা তৈরি করবে, থাকলো। এরপরে তাহলে কি হলো? রশির এই পাশের টান, এই পাশের টান। এখন আমরা শিখছি এইখান থেকে এই সিনারিওগুলোতে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্পিকিং পয়েন্ট, টান দুই পাশে কি হবে? সেম হবে। রশির দুই পাশে এই পোর্শনের টান সেম হবে। এই যে তাহলে টান সেম হয়েছে, যার কারণে স্পষ্ট তোমাকে দেখো তারের টান বলছে, তারের ডান পোর্শনের টান বা বাম পোর্শনের টান এরকম কোনো কিছু বলেনি, কারণ উভয় পোর্শনে টান সেম। ওকে থাকলো। এরপরে এখন তারপরে বলা হয়েছে যে এল যদি গ্রেটার দেন ডি হয় তাহলে দেখাতে হবে তারের টানের অ্যামাউন্টটা এত। এখন এল গ্রেটার দেন ডি কেন বলছিল? এই যে এই শর্তটা, এটা যদি তুমি মানে মাথায় মানে না আনো, জাস্ট এটাকে ইগনোর করে যাও, ম্যাথে কোনো সমস্যা হবে না তোমার, কিন্তু স্টিল এটা কেন কোয়েশ্চেনে বলছে সেটাও আমি কিন্তু ক্লিয়ার করে দিছি, যে এল গ্রেটার দেন ডি কেন বললো। ওই যে 10 সেন্টিমিটার 7 সেন্টিমিটারের ডিস্টেন্সের ব্যাপারটা দেখাইছিলাম। এই তো চলে গেল। তারপরে এখন আমরা ওই জিনিসটা একদম ধাপে ধাপে পুরোটা বিল্ড করছি। বিল্ড করার পরে এখন আমরা দেখতেছি যে আমরা এখানে ল্যামির সূত্র অ্যাপ্লাই করতে পারি। ল্যামির সূত্র অ্যাপ্লাই করছি, ল্যামির সূত্র অ্যাপ্লাই করলাম। এখানকার কাছে ল্যামির সূত্রে 3টা পোর্শন আসবে না, কারণ বুঝাই যাচ্ছে এখানে 2 পোর্শনের টান সেম। ওকে, তারপরে এখন এটা লিখলাম, লেখার পরে আমরা দেখতেছি টি এর বিপরীত পাশে কি আছে, কোনটা আছে, স্কেলেটন ফর্মে দেখাইছি। টি এর বিপরীত পোর্শনে আছে
180 মাইনাস আলফা, তার মানে সাইন 180 মাইনাস আলফা হয়ে গেছে সাইন আলফা, ক্লিয়ার। তারপরে ডাব্লুর বিপরীত পোর্শন আছে 2 আলফা, তাহলে সাইন 2 আলফা, ফর্মুলা ফেলছি, ক্যান্সেলেশন করছি, এইটা আসছে। এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে এই কজ আলফার পরিবর্তে কি লাগবে, এল ডি এই সংক্রান্ত ব্যাপার লাগবে, ওগুলো লিখে ফেলা। তাহলে ওগুলো কীভাবে লিখতে পারি, কজ আলফা আছে কই, কজ আলফা আছে, এই আলফা আছে এখানে, তাহলে এখানে সমকোণী ত্রিভুজটার কেসে কজ আলফার ভ্যালু লাগবে, তার মানে কজ আলফা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, এইটুকু এক্স, ভূমি আমরা জানি না এই জন্য এটাকে এক্স নাম দিছি, বাই অতিভুজ তো জানি L/2, এই তো। তাহলে কি লাগবে, এক্স বাই L/2। এখন L/2কে সিম্পলিফাই করে নিছি, চলে গেল। L/2কে সিম্পলিফাই করে নেওয়ার পরে আলটিমেটলি আমরা এখানে এইটা পাইছি, এখানে এক্স এর ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু বের করে নিছি আগেই, ওই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নিছি, বসাই দিছি, কাজ শেষ। এখন আমি একদম সবগুলো ছোট্ট থেকে ছোট্ট পয়েন্ট ধরে ধরে নিয়ে এক্সপ্লেন করছি, এই কারণে মনে হতে পারে যে অনেক লেন্দি ম্যাথ, অনেক কঠিন, আসলে না, খুবই সিম্পল। জাস্ট তোমার যদি বেসিক আইডিয়াগুলো সব ঠিকঠাক ক্লিয়ার থাকে, কি করতেছি, কেন করতেছি, এই ব্যাপারগুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া যদি আমরা রাখি, তাহলে আসলে এই ধরনের যে কোনো ম্যাথ দিলে এখন ইনশাল্লাহ পারবো। শুরু করি আরেকটা ম্যাথ। এখানে দেখো, এইবার এখানে বলা হয়েছে চিত্রে এ আর বি বিন্দুতে হালকা মসৃণ দড়ির দুই প্রান্ত বাঁধা। ওকে ফাইন, তাহলে একটা একদম হালকা লাইট ওয়েট একটা মসৃণ দড়ি দেওয়া আছে, এইটার একটা প্রান্ত এ তে আর একটা প্রান্ত বি তে বাঁধা আছে, ফাইন। এখন এখানে এই যে হালকা মসৃণ দড়ির দুই প্রান্ত বাঁধা, এখানে মূলত এই মসৃণ কথাটা দিয়ে কি মিন করছে, এটা দিয়ে মিন করছে যে এর সাথে যে কন্ট্যাক্টটা হবে এটা ফ্রিকশনলেস হবে, এই জিনিসটাই মূলত মিন করা হয়েছে, ফাইন। এরপরে দুই প্রান্ত বাঁধা, যার ভেতর দিয়ে ডাব্লু ওজন অবাধে গড়িয়ে চলতে পারে, এই যে অবাধে গড়িয়ে চলতে পারে, তার মানে সেটা কি, ফ্রিলি মুভেবল, বুঝছি, একদম ফ্রিলি স্লাইড করতে পারবে, ওটার বাধাহীনভাবে টোটালি এর উপরে মুভ করতে পারে, চলে গেল, কোথাও একদম গিট দেয়া না। এরপরে বলছে ডাব্লু ওজন সাম্যাবস্থায় থাকলে ডাব্লুর মান কত নিউটন নির্ণয় করো। এখানে দেখো তোমাকে চিত্রটা বিল্ড করেই দিছে, চিত্রটা টোটালি বিল্ড করে দিছে, যে এখানে বলে দিছে নিচের দিকে ডাব্লু ওজন আছে, তারপরে ABC এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল বলে দিছে 75 ডিগ্রি, ফাইন। আর এইখানকার টানটা বলে দিছে, যে এখানকার টান কত, 10.36 নিউটন। এখন দেখো কাজটা অনেক সহজ হয়ে গেছে না, চিত্র বিল্ড করে দেওয়ার পাশাপাশি ট্রায়াঙ্গেল দিছে, এই ডাটা দিয়ে দিছে, এখন আমাকে ডাব্লুর মানটা, এইটার মান কত, এটা আনতে হবে। এখন খেয়াল করো এখানকার কেসে আমরা কি শিখছিলাম, যে ও ঠিক একদম রশির মাঝ বরাবর এসে তারপরে ঝুলবে, চিত্র দেখে তাই মনে হচ্ছে মাঝ বরাবর এসে ঝুলতেছে, তার মানে মাঝ বরাবর এসে ঝুলে আর কি হয়, এই যে রশির এই পোর্শনের টান এবং এই পোর্শনের টান অবশ্যই কি হয়, সেম হয়। রশির এই পোর্শনের টান যদি সেম হয়, এটা 10.36 নিউটন, তার মানে এইটাও 10.36 নিউটন, এর মধ্যে টানের অ্যামাউন্টটা সেম হইতেই হবে, চলে গেল। আর কি, আর হচ্ছে এই ধরনের কেসে একদম ঠিক মাঝ বরাবর এসে ঝুলতে থাকে, যার কারণে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম হয়, এই দৈর্ঘ্য যদি সেম হয়, এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সেম হয়, তাহলে এটা 75 ডিগ্রি হলে এটাও 75 ডিগ্রি হতে হবে, চলে গেল। আবার এখানে খেয়াল করো, এই ABC ত্রিভুজে এ কোণ, বি কোণ আর সি কোণ মিলেই তো ত্রিভুজটা, তার মানে এই তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হতে হবে। এখন আমরা দেখতেছি এইটা 75, এটা 75, তার মানে এখানে 150 ডিগ্রি চলে গেছে, তার মানে এটা হবে 30 ডিগ্রি, খুব সিম্পল, চলে গেল। এখন এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে কি হবে, এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আসলে এর এই পাশে থাকবে 15 ডিগ্রি, এই পাশে থাকবে 15 ডিগ্রি। এখন এইটা যদি 15 ডিগ্রি হয়, এটা কত হবে, এইটা, এই দুইটা কোণ মিলেই তো 180, তাহলে এটুকু যদি 15 হয়, তাহলে এটা হবে কত, 165, ঠিক একইভাবে এটাও হবে 165, এই তো। তাহলে আমরা কাজগুলো সব করে ফেললাম। আমাদের মূলত কি দেওয়া থাকে, সাধারণত একটা ফোর্স, মিনিমাম একটা ফোর্স, ওই তিনটা ফোর্স মিলে যারা সাম্যাবস্থা তৈরি করবে বা লব্ধি শূন্য করবে, তাদের মাঝে মিনিমাম একটা দেয়া থাকে। এখানে মূলত একটা তো দিছে, আবার আরেকটা ওর সমান, তার মানে মেইনলি দুইটা দেওয়া আছে। তারপরে আমি কি বলছিলাম, আর থাকে মেইন সেটআপে কি, যে এমন সিস্টেম করে দেওয়া থাকবে, এমন ক্লু দেওয়া থাকবে, যাতে করে তুমি সবগুলো কোণ, এই যে এদের মাঝে সবগুলো কোণকে কি করতে পারো, ডিফাইন করতে পারো, তাই না? এইটাই তো বলছিলাম যে সাধারণত নিউমেরিক্যাল প্রবলেমে, যেগুলোতে সাংখ্যিক প্রবলেম থাকে, সংখ্যা দিয়ে যে প্রবলেমগুলো দেয়, সেখানে সাধারণত এরকম সেটআপ থাকে। তাই হয়েছে, এই যে এখানে দেখো আমাদের একাধিক বল পাই গেছি আমরা, এটা বোনাস, সাথে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ওই অ্যাঙ্গেল থেকে সবগুলো অ্যাঙ্গেল আমরা বের করতে পারলাম, চলে গেল। এখন আমাকে বলছে ডাব্লুর মানটা,
ল্যামের সূত্র অ্যাপ্লাই করলেই ডাব্লিউর মান বের হয়ে যাবে, ইজি। আর এটার স্কেলেটন ফর্মটা কীরকম? স্কেলেটন ফর্ম হচ্ছে এই পাশে একটা বল, তারপরে এই পাশে আরেকটা বল, আর হচ্ছে নিচের দিকে একটা বল, নিচের দিকের বলটার মান বের করতে হবে। আর এইটা দেওয়া আছে 10.36 নিউটন, এইটাও দেওয়া আছে 10.36 নিউটন। এইখানে এইটুকু এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত? 165 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত? 165 ডিগ্রি। আর কিছু আছে এই প্রবলেমে? খুবই ইজি, তো করে ফেলি। তাহলে এখানকার কেসে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ডাব্লিউ বাই এর বিপরীত কোনটা? 30 ডিগ্রি। তাহলে ডাব্লিউ বাই সাইন 30 ইজ ইকুয়াল টু কী হবে? এইখানে T1 নাও অথবা T2 নাও, একই সিনারিও, কারণ T1 আর T2 মান তো পুরোপুরি সেম। তাহলে T1 মনে করো নিলাম, অর্থাৎ এইটা নিলাম। তাহলে এটা কত? 10.36 বাই কত? বাই হচ্ছে এর বিপরীত কোণটা। বিপরীত কোণ কত? 165 ডিগ্রি। তার মানে সাইন 165। এই তো চলে গেল। এখন এখান থেকে আমরা খুব সিম্পলি মানগুলো, সবগুলো মান জানি, ডাব্লু ছাড়া। ডাব্লুর মান একবারে বের হয়ে যাবে, তাই না? তাহলে ডাব্লুর মান কত হবে? ডাব্লু ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এখান থেকে আমাদের 10.36 ইন্টু সাইন 30 উপরে গেলে গুণ হয়ে যাবে সাইন 30 বাই হচ্ছে সাইন 165। এই তো এখান থেকে যা মান আসবে তাই হচ্ছে উত্তর। একটু আমরা ক্যালকুলেটারে জিনিসটা চেক করে দেখি। হ্যাঁ, 10.36 ইন্টু সাইন 30 মানে তো হাফ, তারপরে কি আসে? কি দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে সাইন 165 মানে 15 ডিগ্রি আর কি। আমাদের উত্তর আসতেছে 20.0139। তাহলে এখান থেকে 20.013 এত নিউটন। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে আমাদের ওয়েটটা কত ছিল? ওয়েটের মানটা নিউটনে নির্ণয় করতে বলছে। এই যে নিউটনে আমরা নির্ণয় করে ফেলছি 20.013 নিউটন। এইটা হচ্ছে আমাদের আনসার। এই তো চলে গেল। তাহলে এখান থেকে বেশ ইজি ম্যাথ ছিল, একদম আমাদের যা কনটেক্সট আলোচনা করছি ওই অনুযায়ী। এখন কথা হচ্ছে এইখানে আসলে এই ম্যাথটা এইভাবে করলাম ল্যামের সূত্র দিয়ে, এইভাবে না করে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচেও কিন্তু করা যেত। কিভাবে? একটু আমরা চিন্তা করি তো। এই জিনিসটা আমি অ্যাপ্রোচটা বলে দিব, তোমরা দেখবা নিজেরাই ক্যালকুলেট করতে পারতেছো। খেয়াল করো, এইখানে এই যে সাম্যাবস্থা তৈরি হয়েছে, এখানে তো বলে দিছে যে সাম্যাবস্থা থাকলে, সাম্যাবস্থার কথা বলছে, সাম্যাবস্থা তৈরি হয়েছে। সাম্যাবস্থা তৈরি হয়েছে 3টা বল নিয়ে, তার মানে অবশ্যই এখানে কি হয়েছে? সাম্যাবস্থা মানেই লব্ধি শূন্য। তাহলে এখানে 3টা বলে লব্ধি শূন্য। এই একটা বল, এই একটা বল, আর ওদের লব্ধি এটা। এইখানে এই এই একটা বল, এই একটা বল, এই একটা বল, এই 3টার লব্ধি শূন্য। এখন কথা হচ্ছে 3টা বল মিলে যদি লব্ধি শূন্য বা সাম্যাবস্থা এরকম সিচুয়েশন তৈরি করে, তাহলে আসলে আমরা কি শিখছি? একদম চ্যাপ্টারের শুরুর দিকেই কি শিখছিলাম যে 3টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করা মানেই এদের মাঝে যে কোনো দুইটার লব্ধি হবে কি? অন্যটা। 3 নাম্বারটা হবে এদের দুইজনের লব্ধি। তাহলে দেখো তো এখানে আমরা কি বলতে পারি না যে এখানে 10.36 এবং ডাব্লু মিলে সাম্যাবস্থা তৈরি করছে। তার মানে এই 10.36 এবং 10.36 এই দুইজনের লব্ধি হবে কি? ডাব্লুটা। খুব সিম্পল, বুঝছি কি মিন করছি, বুঝা গেছে? এই যে দেখো, আমরা এই জিনিসটা কিন্তু চ্যাপ্টারের একদম শুরুর দিকে শিখছিলাম। এখানে এই যে 3টা বলের জন্য সাম্যাবস্থা এখানে শেখানো হয়েছিল কি? যে 3টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করা মানেই হচ্ছে যে কোনো দুইটা লব্ধি হবে 3 নাম্বারটা, এবং এটা কি হয়ে যাবে? এটা মানে তার সমান হবে এবং দিকের পার্সপেক্টিভ থেকে উল্টা হবে। তো এখানে আমরা মানের পার্সপেক্টিভ থেকে তুলনা করতেছি, যে আমাদের তাহলে কি বলতে পারবো? আমরা খুব সিম্পলি এখান থেকে বলতে পারবো যে এইখানে এই যে 10.36 এদের আর হচ্ছে ডাব্লিউ, এই 3টা মিলে সাম্যাবস্থা তৈরি করছে। তার মানে এই দুইজনের লব্ধি অবশ্যই হতে হবে কি? ডাব্লুর মানের সমান। তাহলে লিখে ফেলি। তাহলে এখানে কি করতে পারবো? এই দুইজনের লব্ধি কত হবে বলো? এই দুইজন, এই যে দুইটা বল, এই একটা এই পাশে আর একটা এই পাশে, এরও হচ্ছে মান 10.36, এরও 10.36। এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 30। এই তো পেয়ে গেছো। এখানে যদি পি এ কাজ করে, এখানে কিউ কাজ করে, আর এদের লব্ধি যদি আর হয়, আমরা কি জানি? আমরা জানি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই অনুযায়ী আগাবো, তাই না? তাহলে এখানে আর পি কিউ না লিখি, আমরা ডিরেক্ট লিখে দিই। তাহলে আমরা লিখতে পারবো এইখানে এই 10.36 এর লব্ধি হবে ডাব্লু। তাহলে লিখতে পারবো ডাব্লু স্কোয়ার ইজ ইকুয়াল টু 10.36 এর উপরে স্কোয়ার প্লাস 10.36 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 10.36 ইন্টু 10.36 কস কত? 30 কস আলফা। এই তো। তাহলে এখান থেকে ডাব্লুর মানটা বের করো, অবশ্যই ঘুরে ফিরে এই 20.013 এইটাই পাবা।
বুঝছি কি করলাম, বোঝা গেছে? এইখানে এই দুইজনের লব্ধি অবশ্যই এটা আসতে হবে, সাম্যাবস্থা আছে যেহেতু তিনটা মিলে। এখন ওই দুইজনের মান জানি, এদের মধ্যবর্তী কোণ জানি, আর কি জানা লাগে? ইজি তো, সব তো হয়ে গেছে, বের হয়ে গেছে, এক লাইনেই চলে আসবে। আমরা লিখতে পারবো কি আর স্কোয়ার, আর এর মানটা অর্থাৎ এদের লব্ধির মানটা ডাব্লিউ সমান হতে হবে, এই কারণে আর এর জায়গায় ডাব্লিউ লিখে দিছি। আর স্কোয়ার বা ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ওই ফর্মুলা অ্যাপ্লাই করছি, কাজ হয়ে গেছে। বুঝা গেছে? আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে এটা সলভিংটা বলে দিছি। আগাই তাহলে এইবার কি দেখতে পাচ্ছি? এইবার এইখানে দেখো, এইখানে বলে দেওয়া আছে আরও যেভাবে আসতে পারে এই উপায়ে। এইভাবে তো আমরা দেখলামই, এইভাবে আমরা এইখানে দেখলাম, তাই না? এই সেট আপে এই জিনিসগুলো দেখছি। এখন এইবার আমরা আলোচনা করব যে আচ্ছা এই যে এই সেম ব্যাপারটাই এটা আরও কিভাবে আসতে পারে সেই জিনিসটা বলে দেওয়া আছে। এটা অলরেডি আমি একদম যখন টপিকটার কনটেক্সট, এটার বেসিক লেআউট, ওইটার একদম মেইন ব্যাপারগুলো বেসিকগুলো আলোচনা করেছিলাম, সেখানে বলে দিছি। স্টিল এটা এখানে চলে আসছে। দেখি আমরা এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আচ্ছা এরকম যদি সেট আপ থাকে যে আচ্ছা এখানকার কেসে কি হলো, একদম ফ্রিলি মুভিং অবজেক্ট আছে, এইখানে যা আলোচনা করছি ফ্রিলি মুভিং অবজেক্ট আছে, রশির সাথে কোনো ঘর্ষণ নাই, তারপরে এখানে ছেড়ে দিছি, একদম মাঝ বরাবর আসছে, ওর ওয়েট ডাব্লু, এই বরাবর টান T1, এই বরাবর টান T2। আমরা কি জানি এই টান দুইটা সমান হয়, তাই না? T1 ইজ ইকুয়াল টু T2 হয় এই সিনারিওতে। এখন এইবার কি করা হয়েছে, এর সাথে একটা চেঞ্জ আনা হয়েছে। কি চেঞ্জ আনা হয়েছে দেখো, এইবার এইখানে এই আনুভূমিক বরাবর আরেকটা বল অ্যাড করা হয়েছে। আনুভূমিক বরাবর আরেকটা বল কাজ করতেছে, হয় আমি এই পাশ থেকে ঠেলতেছি, না হয় এই পাশ থেকে সুতা দিয়ে আনুভূমিক বরাবর টানতেছি, সুতা দিয়ে এখানে বেঁধে আনুভূমিক বরাবর টানতেছি, যে কোনোটা চিন্তা করি। তাহলে আনুভূমিক বরাবর আরেকটা বল কাজ করতেছে, আর আরেকটা বল অ্যাড করে দিছি। হ্যাঁ, এইখানে আরেকটা বল আনুভূমিকভাবে অ্যাড করে দিছি। চেঞ্জটা তাহলে কীরকম? এইরকম। এইখানে এই যে এইরকম যে একটা চেঞ্জ আসছে, এখানে আমরা আনুভূমিক বরাবর আরেকটা বল যে অ্যাড করছি, এইটা করলে সিনারিওটা কি এইরকম হবে না? কীরকম হবে দেখো, এই যে এখানকার কেসে তাহলে কি হচ্ছে, এই চেঞ্জড সিনারিওতে ধরে নিলাম এইটা হচ্ছে T1, এইটা হলো T2। এইখানে এইবার আর সাম্যাবস্থাটা একদম ঠিক মাঝ বরাবর তৈরি না হয়, অফকোর্স বোঝাই যাচ্ছে, যেহেতু আনুভূমিক বরাবর আরেকটা বল কাজ করতেছে, এইকে এই বরাবর এখান থেকে সুতা দিয়ে আমি ধরে আনুভূমিকভাবে টানছি, তাহলে এই সাম্যাবস্থার পজিশনটা ডানে সরে আসবে। এই যে ডানে সরে আসছে, ডানে সরে আসার পর মনে করো এইখানে ডানে সরে আসার পর ধরে নাও ও এইবার কি করছে, আগে তো কি করতো, আগে এইখানে যা কোণ তৈরি করতো, এই আগে যেটা হইতো, আগে এইখানে আলফা হইলে এইখানেও আলফা হইতো। তো এইবার ধরে নাও এখানে আলফা আর ওখানে আলফা হয়নি, এইখানে কোণটা তৈরি হচ্ছে 30 ডিগ্রি আর এইখানে কোণটা তৈরি হচ্ছে 70 ডিগ্রি। হইতেই পারে, তোমার বইয়ে দেখবা এক্স্যাক্টলি এই মান দিয়ে একটা ম্যাথ আছে, ওইটাও পারবা। এখন কথা শোনো, এইবার তাহলে এখন ডানে চলে গেছে, এইবার কি হয়েছে, এইখানে নতুন একটা ফোর্স পি ইন্ট্রোডিউসড হয়েছে, তাহলে এইবার সাম্যাবস্থা ডানে সরে গেছে। এইবার এখন দেখো, এইবারও আমরা কি বলতে পারবো, এইবারও আমরা বলতে পারবো যে এইখানেও স্টিল, এইখানে যেহেতু ওই সেম সিনারিও অ্যাপ্লিকেবল, ঘর্ষণহীন আলটিমেটলি ফ্রিলি মুভিং অবজেক্ট, ওর ওজন খাড়া নিচের দিকে, এই T1 T2 আর পি মিলে সাম্যাবস্থা তৈরি হয়েছে, তাহলে অবশ্যই এইখানেও আমরা বলতে পারবো T1 ইজ ইকুয়াল টু T2। এইটা খুবই ভাইটাল একটা প্রপার্টি, এইখানেও এই জিনিসটা বলা যাবে, এমন না যে শুধু এখানে প্রযোজ্য, বরং সেটা এখানেও অবশ্যই অ্যাপ্লিকেবল। আর এইখানেও সেম জিনিসটাই বলা হয়েছে। এখানে জাস্ট যেটা দেখানো হয়েছে যে আলটিমেটলি আমাদের ধরে নিলাম এখানে কি আছে, এইখানে এই বরাবর T1, এই বরাবর T2, একদম আগের সিনারিও মাঝ বরাবর এসে সাম্যাবস্থা তৈরি করছে, তাহলে এখানে T1 ইজ ইকুয়াল টু T2 হয়েছে। বুঝলাম। এখন এর সাথে কি চেঞ্জ আনা হলো, এর সাথে যেই চেঞ্জটা আনা হলো সেটা হচ্ছে আনুভূমিক বরাবর একটা বল অ্যাড করা হলো, আনুভূমিক বরাবর ওকে সুতা দিয়ে টানা হচ্ছে বা যেভাবেই হোক আরেকটা বল অ্যাড করা হয়েছে। এইবার এই যে এই চেঞ্জটা যদি আমরা করি, চেঞ্জটা কতক্ষণ করছি বা কি পরিমাণ করছি, এটাকে এমনভাবে টানছি সুতা দিয়ে টেনে 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 এর যাতে কি হয়ে যায়, এইবার নতুন যে সাম্যাবস্থাটা এটা যাতে একদম খাড়া এই যে এই প্রান্তের নিচে তৈরি হয়, এরকম একটা সিনারিও করতেই পারি। তাহলে এখানে দেখো এখানে কি হয়েছে, এখানকার কেসে যেটা হয়েছে যে এই বরাবর এই অংশটার টান T1, এই অংশটার টান T2, আর এই বরাবর নতুন একটা ফোর্স P-কে ইন্ট্রোডিউস করা হয়েছে, অ্যান্ড আলটিমেটলি এইবার নতুন যে সাম্যাবস্থাটা এটা এই প্রান্তের ঠিক নিচে তৈরি হয়েছে। এইবার এইখানেও আমরা অবশ্যই বলতে পারবো যে এইখানেও কি হবে, এইখানেও এই যে রশির দুইটা পোর্শন, এই পোর্শন আর এই পোর্শন, এই দুই পোর্শনের টান সেম হবে, এইখানেও সেটা স্পষ্টভাবে অবশ্যই বলা যাবে। তাহলে এখানেও আমরা বলতে পারবো T1 ইজ ইকুয়াল টু T2।
এখন কথা হলো তোমার পাঠ্য বইয়ে এই যে একদম এক্স্যাক্ট এই সিনারির উপর বেস করে কিন্তু আরও ম্যাথ আছে। তুমি দেখবা এই যে এই জিনিসটা যদি তুমি জেনে থাকো, এটা যদি এখানে অ্যাপ্লাই করতে পারো, এটা টি হলে এটাও টি, অর্থাৎ এই দুই পোর্শনের টার্ম সেম, তাহলে দেখবা এই ধরনের ম্যাথও পারতেছে। বুঝা গেছে? সো এটা কেন পড়ানো হচ্ছে, এটা কেন অ্যাড করছি আমি স্লাইডে, তার পেছনে কারণ আছে। এখন এই যে এই পয়েন্টটা, এটা আমি হচ্ছে বেসিক পড়ানোর সময় এইখানে বলে দিছিলাম যে এখানকার কেসে কি হবে। ডানে যদি তুমি একটা আনুভূমিক বল দিয়ে করো, অর্থাৎ এখানে 3টা বল না থেকে 3-এর অধিক 4টা 5টা এরকম বল মিলে ওই সেম সেট আপের বেসিক জিনিসগুলো মেনটেন করে সাম্যাবস্থা আনে, তাহলে অবশ্যই রশির যতগুলো পোর্শন থাকবে সব পোর্শনের কি হবে, টান সেম হবে। এই ছিল এই টপিকের উপরে সব কিছুর আলোচনা। এইবার আমরা নেক্সট টপিকে যাই।